রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। তোমরা হোয়াইট বোর্ডে দেখেছো স্বাস্থ্য, হেলথ এবং মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ, এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয়, বরং আমরা সবাই এই অবস্থা থেকে মুক্তি পেয়ে সমাজে সুন্দরভাবে বসবাসের মধ্য দিয়ে জীবনকে উপভোগ করতে পারি। আমাদের সমাজে এমন কেউ নাই যে তার জীবনে কোনো সমস্যা সৃষ্টি হয়নি, যার কারণে সে মানসিক দুশ্চিন্তায় পড়েনি। আমরা কম বেশি সবাই এই ধরনের সমস্যায় আক্রান্ত হই, অর্থাৎ এই বিষয়টি প্রায় সবাইকে স্পর্শ করে বা করে থাকে বা করেছে। যদি কারোর পরিবার কোনো সমস্যা যদি কারোর পরিবারের কোনো সদস্য এই ধরনের সমস্যায় পড়ে, তাহলে কি ধরনের ব্যবস্থা নিলে সে সুস্থ হয়ে যাবে, সেই বিষয়গুলো আমি আলোচনা করব। উল্লেখ্য, এই বিষয়টি আলোচনা করার জন্য আমি প্রখ্যাত চিকিৎসক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের প্রফেসর ডাক্তার GKM শহীদুজ্জামান, প্রফেসর অব মেডিসিন, তার কাছ থেকে পরামর্শ নিয়েছি। আলোচনার মাধ্যমে তার পরামর্শগুলো আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এখন আলোচনা করব হেলথ। স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? স্বাস্থ্যকে মানব জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্য মানুষের আর্থসামাজিক অবস্থাকে ফুটিয়ে তোলে। এজন্য বলা হয় স্বাস্থ্যই সকল সুখের মূল, অর্থাৎ হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। সাধারণ অর্থে স্বাস্থ্য হল হেলথ ইজ দ্য স্টেট অফ বিং ফ্রি ফ্রম ইলনেস অর ইনজুরি, অর্থাৎ স্বাস্থ্য হল সকল ধরনের অসুস্থতা বা ক্ষত থেকে মুক্ত থাকার অবস্থা। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে স্বাস্থ্য শুধুমাত্র রোগ বা অসুস্থতার অনুপস্থিতিকে বোঝায় না, বরং সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতাকে বুঝিয়ে থাকে। স্বাস্থ্য বিশেষত শারীরিক রোগ অথবা যন্ত্রণা থেকে মুক্ত শরীর, মন বা আত্মার সুস্থ অবস্থাকে বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব মানসিক স্বাস্থ্য, অর্থাৎ মেন্টাল হেলথ। শারীরিক, মানসিক, পারিবারিক ও সামাজিক দিক থেকে সুস্থতা এবং পরিবেশের সাথে উপযোজন ও অভিযোজনের সক্ষমতাকে মানসিক স্বাস্থ্য বলা হয়। সমাজকর্ম অভিধানের সংজ্ঞা অনুযায়ী মানসিক স্বাস্থ্য হচ্ছে অপেক্ষাকৃত আবেগীয় সুস্থতা, অক্ষমতা সৃষ্টিকারী, দ্বন্দ্ব থেকে মুক্ত থাকা, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ ও অনুসরণে সঙ্গতিপূর্ণ সক্ষমতা এবং পরিবেশ সৃষ্ট চাপ ও শরীর অভ্যন্তরীণ চাপ মোকাবেলা করার ক্ষমতা। অর্থাৎ জীবন পরিসরে আমরা যে সমস্ত পরিবেশগত যন্ত্রণাদায়ক ঘটনার সম্মুখীন হই,
সেগুলোর সাথে সন্তোষজনক উপযোজন ক্ষমতাকেই মানসিক স্বাস্থ্য বলে। সুতরাং বলা যায় মানসিক স্বাস্থ্য বলতে এমন এক সামর্থ্যকে বোঝায় যার মাধ্যমে ব্যক্তি নিজস্ব শক্তি দিয়ে তার জীবনের সর্বোত্তম কল্যাণ করতে সক্ষম হয় এবং পরিবেশের সঙ্গে সন্তোষজনক উপযোজন করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব মানসিক স্বাস্থ্য বিপত্তি সমূহ। প্রথমত আমরা বলবো যে বিষণ্ণতা বা ডিপ্রেশন। বিষণ্ণতা মানুষের মানসিক ইচ্ছা, আশা, উৎসাহকে দমিত করে থাকে, যা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং জীবনের সবকিছু বুঝতে অনেক কঠিন করে তোলে। দুশ্চিন্তা এর সাথে যুক্ত হয়ে নানা ধরনের সামাজিক সমস্যা তৈরি করে থাকে। 2 নম্বরটা হলো দুশ্চিন্তা, অ্যাংজাইটি। এর কারণে ব্যক্তি কোনো বিষয়কে স্বাভাবিকভাবে ভাবার ক্ষমতা হারিয়ে ফেলে। উদ্বেগ, অস্থিরতা, ঘুম না হওয়া, শারীরিক অসুস্থতা, হৃদকম্পন বেড়ে যাওয়া, পেটের পীড়া ইত্যাদি হচ্ছে দুশ্চিন্তার লক্ষণ ও ফলাফল। 3 নম্বরটা হচ্ছে অত্যধিক অমোঘ বিপত্তি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই অমোঘ বিপত্তিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, যথা 1 নম্বর হলো ঘোর সমস্যা। ঘোর সমস্যা বলতে অনাকাঙ্ক্ষিত চিন্তাসমূহের উৎপত্তিকে বোঝায়, যেমন নিজেকে কঠিন ব্যাধিতে আক্রান্ত মনে করা। আর 2 নম্বর হলো বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা জনিত বিপত্তির কারণে ব্যক্তি একই কাজের পুনরাবৃত্তি ঘটিয়ে থাকে। এ ধরনের সমস্যার কারণে ব্যক্তি নিজেকে রোগাক্রান্ত মনে করে এবং বারবার চিকিৎসকের নিকট যায় এবং পরীক্ষা করে থাকে। বাস্তবে এই ধরনের কোনো সমস্যা তার ঘটে থাকে না। 4 নম্বর হলো আতঙ্ক, ফোবিয়াস। দীর্ঘদিনের দুশ্চিন্তা এবং ভয় আতঙ্কে পরিণত হয়। অনাকাঙ্ক্ষিত চিন্তাধারার কারণে মানুষের মনে আতঙ্ক গড়ে ওঠে, আর এ ধরনের বিপত্তি তার দৈনন্দিন কাজকে বাধাগ্রস্ত করে। এটি অন্যতম একটি মানসিক বিপত্তি। এর কারণে পরিবারের সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। 5 নম্বর হলো খাদ্য গ্রহণ সমস্যা, ইটিং প্রবলেম। এই সমস্যা ব্যক্তির এক ধরনের মানসিক স্বাস্থ্য বিপত্তি। খাদ্য গ্রহণ অনেক সময় অনেক ব্যক্তি করতে চায় না, অথবা অনেকে অধিক খেয়ে ফেলে। ক্ষুধামন্দ এবং অধিক খাদ্য গ্রহণ হচ্ছে অন্যতম খাদ্য গ্রহণ বিপত্তি। 6 নম্বর হলো দ্বিমেরু বিপত্তি, বিপোলার ডিসঅর্ডার। এটি সাধারণত অত্যধিক কর্মজনিত সমস্যার কারণে ঘটিত মানসিক সমস্যা। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি সব বিষয়ে অনেক বেশি উদ্বিগ্ন থাকে এবং দ্বান্দ্বিক সমস্যার কারণে তার কাজগুলো পালনে সে ব্যর্থ হয় এবং কোনো কিছুতে সে সামঞ্জস্য বিধান করতে পারে না। 7 নম্বর হলো সিজোফ্রেনিয়া। যখন কোনো ব্যক্তি তার আবেগ, অনুভূতি এবং ইচ্ছার মধ্যে সমন্বয় সাধন করতে পারে না, তখন ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়ে থাকে। এই ধরনের ব্যক্তিরা তাদের আশা আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে, জীবনের প্রতি তারা বিতৃষ্ণা এবং জীবনের প্রতি তারা বিতৃষ্ণা তাদের চলে আসে। 8 নম্বর হলো ব্যক্তিত্ব বিপত্তি, অর্থাৎ পার্সোনালিটি ডিসঅর্ডার। নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে স্বাভাবিক এই ধরনের তারা অসুস্থতা হয়ে পড়ে। তারা কোনো কিছুকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না এবং সন্দেহ প্রবণতার কারণে সব ক্ষেত্রে তারা ত্রুটি খোঁজে
এবং এর কারণে নানা ধরনের সমস্যার সম্মুখীন তারা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আলোচনা করব যে মানসিক বিপত্তি সমূহের সাধারণ লক্ষণ সমূহ কি কি। প্রথমত হলো প্যানিক অ্যাটাকস, অর্থাৎ আতঙ্কজনিত আক্রমণ। এটি মানসিক বিপর্যস্ত ব্যক্তির একটি সাধারণ লক্ষণ। আক্রান্ত ব্যক্তি মাঝে মাঝে আক্রমণাত্মক হয়ে ওঠে, সে অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে। এছাড়া আক্রান্ত ব্যক্তির নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়, যেমন দ্রুত শ্বাস প্রশ্বাস গ্রহণ, হৃদ কম্পন, ভয়ে কাঁপতে থাকা, বুকে ব্যথা হওয়া ইত্যাদি। এ সময় ব্যক্তি অপ্রকৃতিস্থ আচরণ করতে থাকে। 2 নম্বরটা হলো সেলফ হার্ম, অর্থাৎ নিজের ক্ষতি। ব্যক্তি যখন অতিরিক্ত মানসিক চাপ এবং দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পেতে আক্রান্ত ব্যক্তি নিজের ক্ষতি করে থাকে। সাধারণত মানসিক বিপত্তিতে আক্রান্ত ব্যক্তিরা তাদের মানসিক প্রশান্তির জন্য নিজের শারীরিক ক্ষতি করে থাকেন। অনেক সময় তারা ধারালো ছুরি বা ব্লেড দিয়ে নিজেদের হাত পা এমনকি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তারা কেটে ফেলে মানসিক ভারসাম্য অবস্থায় ফিরে আসতে চায়। তৃতীয়ত সুইসাইডাল ফিলিংস, আত্মঘাতী অনুভূতি। সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় মানসিক বিপত্তিতে আক্রান্ত ব্যক্তিরা আত্মহত্যার চেষ্টা করে। ব্যক্তি যখন নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হতে না পারে তখন সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং পরিবার ও সমাজের অন্যান্যদের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে পারে না, বিধায় তারা হীনমন্যতায় ভোগে। তারা পরিবার ও সমাজের উপর নিজেদেরকে বোঝা মনে করতে থাকে। এ ধরনের হীনমন্যতা এবং অপরাধবোধ তাদেরকে আত্মঘাতী করে তোলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব মানসিক স্বাস্থ্য বিপত্তির চিকিৎসা সমূহ। মানসিক স্বাস্থ্য বিপত্তির চিকিৎসা সমূহ এখন আলোচনা করব ট্রিটমেন্ট অফ মেন্টাল হেলথ ডিসঅর্ডারস। প্রথমটা হলো যে এই ধরনের ব্যক্তিগণ চরম হতাশায় ভোগে। তাদের আচরণগুলোকে বিশ্লেষণ করলে আমরা 2 ধরনের চিকিৎসা এদেরকে দেওয়া হয়। যেমন একটা হলো বলার মাধ্যমে চিকিৎসা, টকিং ট্রিটমেন্ট, এবং 2 নম্বর হলো ওষুধ প্রয়োগ, মেডিকেশন। বলার মাধ্যমে চিকিৎসা বা ট্রিটমেন্ট, টকিং থেরাপি বা টকিং ট্রিটমেন্ট। বলার মাধ্যমে চিকিৎসা বলতে মূলত টকিং থেরাপিকে বোঝায়। এক্ষেত্রে চিকিৎসকগণ প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আক্রান্ত ব্যক্তির সাথে কথা বলেন। চিকিৎসকগণ ব্যক্তিদের সমস্যা সম্পর্কিত খোলামেলা আলোচনা তাদের সাথে করে থাকেন এবং তাদের সাথে ব্যক্তিগত আচরণ গড়ে তোলেন, তাদের ইচ্ছা, অনুভূতি ইত্যাদি জানার চেষ্টা করেন। এই জন্য এগুলোকে টকিং ট্রিটমেন্ট অনেক সময় আমরা টকিং থেরাপিও বলে থাকি। এর মাধ্যমে চিকিৎসকগণ সাইকোথেরাপি, কাউন্সেলিং থেরাপি ইত্যাদি চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। 2 নম্বরটা হলো ওষুধ প্রয়োগ, মেডিকেশন। মানসিকভাবে যারা বিপর্যস্ত তাদের চিকিৎসার ওষুধ প্রয়োগ করা হয়। এ সকল ওষুধ সমূহ মানসিক সমস্যা পুরোপুরি দূর করতে পারে না, কিন্তু তাদের আচরণ নিয়ন্ত্রিত পর্যায়ে রাখতে চেষ্টা করে। তাছাড়া অনেক ওষুধ যেগুলো সেবনে
ব্যক্তি চাপমুক্ত অবস্থা লাভ করে এবং স্বাভাবিক আচরণ করা তার পক্ষে সহজ হয়ে যায়, চিকিৎসকগণ সাধারণত রোগীর অবস্থার উপর বিবেচনা করে ওষুধ দিয়ে থাকেন। এক্ষেত্রে বহুল ব্যবহৃত ওষুধগুলো আমি হোয়াইট বোর্ডে লিখেছি, সেগুলো এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। সাধারণত যারা হতাশায় এবং উদ্বেগজনিত অবস্থায় থাকে, সাধারণত এই সমস্ত ক্লায়েন্টদেরকে, এই সমস্ত মানুষদেরকে অ্যান্টি ডিপ্রেসেন্ট এই ওষুধটা ডাক্তার সাজেস্ট করে থাকেন। আমি পূর্বেই বলেছি, এই বিষয়ে আলোচনা করার জন্য আমি সরকারি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের প্রফেসর অফ মেডিসিন ডাক্তার GKM শহীদুজ্জামান সাহেবের সাথে কথা বলেছি এবং ওনার কাছ থেকে আমি পরামর্শ নিয়ে সেগুলো তোমাদের জন্য আমি হোয়াইট বোর্ডে উপস্থাপন করেছি। তাহলে দেখো, যদি হতাশা এবং উদ্বেগজনিত অবস্থায় কোনো মানুষ থাকে, তাহলে তার জন্য অ্যান্টি ডিপ্রেসেন্টস এই ওষুধটা দেওয়া হয় এবং এর পরিবর্তে অনেক সময় ট্যাবলেট সেট্রা এবং ট্যাবলেট অক্সাপ্রো এই ওষুধগুলো ডাক্তাররা সাজেশন করে থাকেন বা প্রেসক্রাইব করে থাকেন। তারপরে হলো ঘুমের ঔষধ, যেটাকে বলে স্লিপিং পিল। অনেক ক্ষেত্রে রোগীর অবস্থা খুবই খারাপ হলে বা চরম আকার ধারণ করলে তখন রোগীকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব যখন হয় না, এক্ষেত্রে চিকিৎসকগণ বা ডাক্তাররা রোগীকে স্লিপিং পিল দিয়ে থাকে, যা রোগীকে ঘুমাতে সহায়তা করে থাকে। এবং এখানে আমি লিখেছি যে ট্যাবলেট কোজিয়াম এবং ট্যাবলেট রিভোট্রিল ঘুমের জন্য আমরা স্লিপিং পিল হিসাবে এই দুটো ওষুধ আমরা ব্যবহার করতে পারি। তারপরে গতে আমরা লিখেছি যে মানসিক বিকারগ্রস্ত অ্যান্টিসাইকোটিস, অত্যধিক মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য অ্যান্টিসাইকোটিস এই ওষুধটি সেবন করার জন্য রোগীকে দেওয়া হয়ে থাকে। আমরা ঘতে দেখেছি যে মেজাজ শীতলকরণ অর্থাৎ মুড স্টেবিলাইজার্স। অনেক সময় ব্যক্তিদের দেখা যায় যে মেজাজ অনেক বেশি উপরে থাকে, অনেকের মেজাজ আবার অনেক নরম থাকে। অর্থাৎ যে সমস্ত রোগীদের এই সমস্যার দ্বারা আক্রান্ত, তাদের মেজাজ অনেক সময় বিগড়ে যায়, তারা অপ্রকৃতিস্থ আচরণ করতে থাকে। তাদের আচরণ নিয়ন্ত্রণের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয় এবং এখানে ডাক্তারদের সাজেশন অনুযায়ী আমরা দেখতে পেয়েছি বা আমি হোয়াইট বোর্ডে লিখেছি ট্যাবলেট রিলাইফ, ট্যাবলেট রিভোট্রিল। যদি এই দুটোতে কাজ না হয় তাহলে ট্যাবলেট লিথোসাম এই ওষুধগুলো রোগীকে সাজেশন করা হয় বা সাজেশন দেওয়া হয় বা প্রেসক্রাইব ডাক্তাররা করে থাকেন। তাছাড়া দুশ্চিন্তা দূর করা এবং অতিরিক্ত মানসিক চাপ বা মানসিক চাপে বিপর্যস্ত ব্যক্তিদের জন্য ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে, যেমন ট্যাবলেট সেন্টিক্স, ট্যাবলেট জুলিয়াম এবং ট্যাবলেট অ্যামিড। আমি আবার বলি, যারা দুশ্চিন্তা করে থাকে বা মানসিক চাপে যারা বিপর্যস্ত থাকে, এই সমস্ত ব্যক্তিদেরকে সুস্থ করার জন্য ট্যাবলেট সেন্টিক্স, ট্যাবলেট জুলিয়াম এবং ট্যাবলেট অ্যামিড সাধারণত ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। আর অবসাদ দূর করার জন্য প্রথমে যদি কোনো ব্যক্তি তার অবসাদগ্রস্ত হয়ে যায়, তাহলে প্রথমে তার কাজ হবে, ডাক্তারের কাজ হবে বা চিকিৎসকের কাজ হবে ডায়াগনোসিস করা, অর্থাৎ তার কারণটা খুঁজে বের করা এবং রেজাল্টে উপনীত হওয়া।
বা তথ্য বের করা। এক্ষেত্রে ডাক্তাররা সাধারণত নিউট্রিশন, পুষ্টিকর খাদ্যের তারা সাজেশন করে থাকেন, অর্থাৎ ফ্লুইড জুস জাতীয় খাবারের সাজেশন দিয়ে থাকেন। বিভিন্ন ফলের জুস হতে পারে, ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্যের সাজেশন তারা করে থাকেন, এবং নট স্টে অ্যালোন, অর্থাৎ ব্যক্তিকে কখনো একাকে রাখা যাবে না, ব্যক্তিকে সবার মধ্যে রাখতে হবে। এবং এই ক্ষেত্রে ডাক্তার সাধারণত ট্যাবলেট, অক্সাপ্যারো, অক্সাপ্রো এই জাতীয় ওষুধ ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন বা সাজেশন দিয়ে থাকেন সেবন করার জন্য বা ব্যবহার করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব যে বিকল্প চিকিৎসা অর্থাৎ অল্টারনেটিভ থেরাপিস। এখানে অনেকগুলো থেরাপির কথা আমি এখানে বলেছি। এখানে তোমরা দেখো যে এসব ওষুধ ব্যবহারের ফলে, আমি যে ওষুধগুলোর কথা আগে বলেছি, এই অনেক সময় এসব ওষুধগুলো ব্যবহারের ফলে অনেক সময় ব্যক্তি সুস্থ হয়ে যায়, আবার অতিরিক্ত ওষুধ সেবনের ফলে অনেক রোগীর স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে চিকিৎসকগণ অল্টারনেটিভ থেরাপিস অর্থাৎ বিকল্প চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে হিপনোথেরাপি, সাইকোথেরাপি নামে একটা থেরাপি রয়েছে। সাধারণত ডাক্তাররা যিনি চিকিৎসা নেন তাকে আমরা ক্লায়েন্ট বলি, আর যিনি চিকিৎসা দেন তাকে আমরা সাইকোথেরাপিস্ট বলি। এবং তার সাথে কথা বলে তথ্যগুলো ডাক্তাররা সাইকোথেরাপিস্ট উদ্ঘাটন করে থাকেন। এবং শুধুমাত্র ব্যক্তির সাথে না যে তার মা বাবার সাথে, বন্ধু বান্ধবের সাথে এবং স্কুল ফ্রেন্ডদের সাথেও কিন্তু কথা বলে ডাক্তাররা এই তথ্যগুলো বের করার চেষ্টা করেন। এবং সপ্তাহে একটা করে সেশন হয়, 8 থেকে 10টা সেশন করলেই কিন্তু এই ধরনের রোগীরা অনেক সময় সুস্থ হয়ে যায়। এখন আমি দেখাবো যে হিপনোথেরাপি কি। হিপনোথেরাপি হলো যে ব্যক্তির মাইন্ডকে সাবকনসিয়াস লেভেলে এনে তার মনের কথাগুলো বের করা। অর্থাৎ ব্যক্তি যদি কনসাস থাকে, সচেতন থাকে, তাহলে সেই কথাগুলো বলবে না। অনেক সময় এ ধরনের তথ্য বের করার জন্য ডাক্তাররা হিপনোথেরাপি এই পদ্ধতি ব্যবহার করে থাকেন। আমি একটা উদাহরণ দিই যে সন্তানের কাছে তার বাবা হলো একটা আদর্শ এবং সন্তান মনে করে তার বাবার মতো এত আদর্শ বাবার পৃথিবীতে নাই। সন্তানরা লেখাপড়ার জন্য দেশের বাইরে থাকে এবং মা এবং বাবা বাসায় থাকে। যথারীতি অন্যান্য রাতের মতো মা বাবা একসাথে ঘুমিয়ে রয়েছে। অনেক সময় দেখা গেল যে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখলো তার স্বামী পাশে নাই। স্ত্রী মনে করেছে স্বামী হয়তো টয়লেটে গিয়েছে বা বাথরুমে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তার স্ত্রী দেখলো স্বামী কেন আসছে না। একটা টেনশন বা চিন্তা বেড়ে গেল এবং লাইট জ্বালিয়ে খুঁজতে যে দেখলো যে বাবা অন্য কারোর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে। তার স্বামীর প্রতি যে দীর্ঘ বিশ্বাস, শ্রদ্ধাবোধ, ভালোবাসা, হঠাৎ করে স্ত্রী এই দৃশ্য দেখার পরে তার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা অন্যরকম হয়ে যায় এবং সে চোখে কিছু দেখতে পাচ্ছে না এবং স্বামীকে কিছু বলতে পারছে না বা কারোর সাথে বিষয়টি শেয়ারও করতে পারছে না। যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো এবং ডাক্তার বলছে যে তার কিছুই হয়নি,
যখন ডাক্তার বলে এটা হলো মেডিসিন, ডাক্তারকে বলা হলো এটা মেডিসিন, ডাক্তার বলে এটা এটা আমার কাজ না, এটা ব্রেনের ডাক্তারের কাজ। ব্রেনের ডাক্তার চিকিৎসা করে দেখলো তার সবকিছু ঠিক আছে এবং তার চোখের কোনো সমস্যা আমার কাছে মনে হচ্ছে না। তবে একজন সাইকোলজিস্ট বা মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেলে এটা মনে হয় এটা তার বিষয়, সে মনে ভালোভাবে এটা উপলব্ধি করতে পারবে, সাজেশন দিতে পারবে, বা এই ব্যাপারে আপনার অনেক হেল্পফুল তিনি হবেন এবং অনেক উপকার করতে পারবেন। তখন সাইকোলজিস্ট বা মানসিক ডাক্তাররা তার কাছে বিভিন্নভাবে কথা বের করার চেষ্টা করে, যখন তার কাছে সত্য কথা বের করতে পারছে না, সেই সমস্ত ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই ধরনের থেরাপি ব্যবহার করা হয়। অর্থাৎ বারবার তার মাইন্ডটা যে কনসাস লেভেলে আছে, এই কনসাস লেভেলে আসার ফলে ব্যক্তি সত্য কথা বলছে না। এই ক্ষেত্রে মাইন্ডটা যখন সাবকনসাস লেভেলে আনা হয়, তখন তখন তার কিন্তু পুরোপুরি ঘুমও আসে না, সে অজ্ঞানও হয় না, অর্থাৎ ওই অবস্থায় সে কোনো মিথ্যা কথা বলতে পারে না। তখন তাকে যখন প্রশ্ন করা হলো, দেখা গেল যে তার স্বামীর এই ঘটনা সে অবলীলায় বলে দিচ্ছে। আবার যখন তাকে কনসাস লেভেলে আনা হলো, তখন তাকে বলা হলো আপনি তো এই কথাগুলো বলেছেন। অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি চুরি করে কিন্তু সত্য কথা বলে না। এখন এই ক্ষেত্রে কি করা যেতে পারে? এই ক্ষেত্রে আমরা তাকে তার মাইন্ডটাকে সাবকনসাস লেভেলে নিয়ে এসে যদি ধীরে ধীরে প্রশ্নগুলো করা হয়, এবং ওই লেভেলে একজন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে না, মনের অজান্তে সে সত্য কথা বলে ফেলে, এবং এই ধরনের পদ্ধতি বা থেরাপি আমরা অনেক সময় এখানে ব্যবহার করতে পারি। তারপরটা বলা হলো যে মেসেজ। অনেক সময় দেখা যায় যে ব্যক্তির শরীরের জন্য মেসেজ খুব প্রয়োজন। এখানে আমি আরেকজন সম্মানিত ব্যক্তির কথা বলবো। সরকারি হরগঙ্গা কলেজের মুন্সিগঞ্জ সমাজকর্ম বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপিকা নাজমুন নাহার, তিনি সাধারণত আকুপ্রেশারের মাধ্যমে, মেসেজের মাধ্যমে মানুষের অনেক রোগ উনি সারিয়ে দেন এবং সুস্থ করে তোলেন। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ অ্যালামনায়ের একবার প্রোগ্রাম হচ্ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। আমাদের সর্বজন শ্রদ্ধেয় স্যার অধ্যাপক এম এ মোমেন, উনি একটু হঠাৎ করে হাতে ব্যথা অনুভব করছেন, আনইজি ফিল করছেন। ম্যাডাম একটা কাঠি নিয়ে এসে এবং স্যারের আঙুলের মধ্যে কিছুক্ষণ যখন মেসেজ করতে লাগলো, দেখা গেল কিছুক্ষণ পরে স্যার সুস্থ হয়ে গেছেন। সুতরাং মেসেজের মাধ্যমে কিন্তু, আকুপ্রেশারের মাধ্যমে কিন্তু একজন ব্যক্তিকে সুস্থ করা যায়। এবং দেখে সুস্থ না হলে সে দুশ্চিন্তায় পড়ে যায়, কি হলো না হলো, বিভিন্ন ধরনের চিন্তা তার মধ্যে চলে আসে এবং দুশ্চিন্তায় পতিত হতে পারে এবং ধীরে ধীরে সে মানসিক রোগী হতে পারে। তারপরটা আমরা বলবো যে আকুপাঞ্চার। আকুপাঞ্চারের আজকাল এটা সায়েন্টিফিক, এটা বিজ্ঞান অনেক ডেভেলপ করছে এবং এই ধরনের চিকিৎসা পদ্ধতি পৃথিবীর সব দেশে রয়েছে। আমরা যদি বলি যে যদি এখানে হঠাৎ করে আমাদের একটু ব্যথা হয় বা যন্ত্রণা করে কোনো কিছু হয়, তাহলে কিন্তু এর নার্ভগুলো সরাসরি আমাদের এই ঘাড়ের সাথে বেশি আছে। তাহলে এখানে কিন্তু চিকিৎসা দিলে আমি সুস্থ হব না। যদি আকুপাঞ্চারের মাধ্যমে এখানে ট্রিটমেন্ট করা হয়, এখানে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে দেখা যায় নার্ভগুলো সচল হয়ে গেল এবং আমার এই হাতের বা আমার যে আঙুলের ব্যথাটা আবার ঠিক হয়ে গেল এবং ব্যথা উপশম হলো, আমি সুস্থ হয়ে গেলাম। সাধারণত এই ধরনের পদ্ধতিগুলো সাধারণত আকুপাঞ্চারের মাধ্যমে করা হয়ে থাকে এবং মানুষ সুস্থ হয়ে থাকে। এবং এখন আমি আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হলো দুশ্চিন্তা ও মানসিক চাপ। দুশ্চিন্তা ও মানসিক চাপ লাঘব করার জন্য আমরা এই ধরনের ওষুধগুলো এখানে ব্যবহার করতে পারি, যেমন ট্যাবলেট সেন্টিক্স, তারপরে ট্যাবলেট জুলিয়াম এবং ট্যাবলেট অ্যামিড। যে ওষুধগুলোর কথা কিছু দু একটা ওষুধের কথা আমি আগে এখানে বলেছি। আবার তোমরা দেখো, দুশ্চিন্তা এবং মানসিক চাপ লাঘব করার জন্য ট্যাবলেট সেন্টিক্স,
ট্যাবলেট জুলিয়াম এবং ট্যাবলেট অ্যামিড, এই ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি ব্যক্তির ক্ষেত্রে। তাছাড়া অবসাদ দূর করার ওষুধ হিসাবে আমি ইতিপূর্বে এই ওষুধটার নাম বলেছি, সেটা হলো ট্যাবলেট অক্সাপ্রো। এই ওষুধগুলো আমরা এই ধরনের যারা সমস্যাগ্রস্ত তাদের বেলায় এই ওষুধগুলো কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। এখন লাস্ট হলো আমার কলা চিকিৎসা অর্থাৎ আর্ট থেরাপি। কলা চিকিৎসা অর্থাৎ আর্ট থেরাপি। এই চিকিৎসায় রোগীকে নাচ গান শেখানো, চিত্রাঙ্কন শেখানো বা নাটক প্রদর্শন প্রভৃতি কাজের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। যেসব রোগীদের কথা বলতে সমস্যা হয় তাদের বেলায় এই পদ্ধতিটি খুবই ফলপ্রসূ হয়। এই চিকিৎসায় জীবনের গুরুত্ব সম্পর্কে তাদেরকে বোঝানো হয় এবং এর ফলে জীবনে হতাশা দূর হয়ে স্বাভাবিক পরিবেশে ব্যক্তি আসতে সক্ষমতা অর্জন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এইটা ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, অর্থাৎ স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি, মানসিক স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি এবং মানসিক স্বাস্থ্যের বিপত্তির সময় আলোচনা করেছি, মানসিক বিপত্তির সময় সাধারণ লক্ষণ সময় আলোচনা করেছি এবং সর্বশেষে আমরা মানসিক স্বাস্থ্য বিপত্তির চিকিৎসা সমূহ আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা উপলব্ধি করতে পেরেছ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে কোনো সময় যে কোনো ভাবে আমরা যে কোনো কারণে আমরা মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি এবং এই ধরনের সমস্যাগুলো আমাদের জীবনে নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটে যাচ্ছে। এই অবস্থাগুলো যদি আমাদের জীবনে বা আমাদের পরিবারের কারোর জীবনে, আত্মীয়স্বজনের জীবনে বা ব্যক্তিগত জীবনে আমরা কখনো এই ধরনের সমস্যায় পড়ি, তাহলে কিন্তু আমরা এই ধরনের চিকিৎসা সেবা নিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলো আমি বই থেকে কিছুটা সাহায্য নিয়েছি এবং আমি আবারও বলছি যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ডাক্তার জি.কে.এম. শহীদুজ্জামান, প্রফেসর অব মেডিসিন, তার কাছ থেকে আমি সাহায্য নিয়েছি। তারপরেও তোমরা যখন তোমাদের আত্মীয়স্বজন বা তোমরা যদি কোনোদিন এই ধরনের সমস্যায় পড়ো, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে এবং ডাক্তারের সাহায্য সহযোগিতা অবশ্যই গ্রহণ করবে। আর একটা কথা বলেছি, সেটা হলো মেসেজের কথা। অনেক সময় মেসেজের মাধ্যমে, আকুপ্রেশারের মাধ্যমেও মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন রকম অসুস্থতা দেখা দিলে, সমস্যা দেখা দিলে আকুপ্রেশারের মাধ্যমে কিন্তু মেসেজের মাধ্যমেও ব্যক্তিকে অনেক সময় সুস্থ করা যায় বা স্বাভাবিক পরিবেশে তাকে ফিরিয়ে আনা যায়। তাহলে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের অনেক উপকারে আসবে। শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, আমরা যে অবস্থা থাকি না কেন, বিভিন্ন অবস্থার কারণে আমরা এই ধরনের সমস্যায় পড়তে পারি। সেই ক্ষেত্রে আমরা এই ধরনের চিকিৎসা ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করে সুস্থ থাকতে পারি। তাহলে আজ এই পর্যন্ত শেষ। আল্লাহ চাইতে আবার কোনো এক সময় তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।